তরুণ প্রতিভাবান ছেলে সুধাময় পড়াশোনা করতে করতে রাজনৈতিক দলে নাম লেখালো এবং পরিণামে মৃত্যু। এক পিতার মর্মন্তুদ জীবনের কাহিনী, এক সুখী সংসার ভেঙে তছনছ হওয়ার কাহিনী। প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সুধাময়ের বাবা। ধানের বদলে এবার রজনীগন্ধার চাষ দিয়েছে জয়কেষ্ট, নতুন রকমের চাষ। তাই তার শরীরে এসেছে নতুন শক্তির জোয়ার। বুদ্ধিটা দিয়েছিল কাশেম আলী। ফুলের চাষের কথা জয়কেষ্ট 7 জন্মে শোনেনি। ফুল ফোটে বসত বাড়ির ধারে পাশে। চাষের জমিতে ফলে ধান, পাট, গম, রবি শস্য। কিন্তু কাশেম আলী বললেন, ফুলেরও ভালো বাজার আছে, দরও বেশ চড়া, ঝপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফুলের বাগান নয়, ফুল চাষের ক্ষেতে ঘুরছে জয়কেষ্ট। এর মধ্যেই কুঁড়ি আসতে শুরু করেছে। ফসল তোলার আর দেরি নেই। এই মাল বেচবার জন্য হাটে যেতে হয় না। কলকাতার হাওড়া ব্রিজের নিচে বিরাট ফুলের বাজার। সেখানকার পাইকাররা এসে মাল তুলে নিয়ে যায়। একটা ঝাড়ে কুঁড়ি ফুটে গেছে। সবুজের মধ্যে ফুটফুট করছে সাদা সাদা ফুলের গন্ধ। জয়কেষ্ট আপন মনে বলল, আহারে, ধান কাটার সময় মায়া লাগে না? অনেকখানি ডাঁটা শুদ্ধ এই গাছ কেটে ফেলতে হবে। হঠাৎ জয়কেষ্টর মনে হলো তার পায়ের তলায় মাটি কাঁপছে। এ কি, ভূমিকম্প শুরু হলো নাকি? জয়কেষ্টর পা কাঁপছে, বুক কাঁপছে, মাথা ঘুরছে। না, এ তো তার শরীরের অসুখ নয়। ফুল গাছগুলো দুলছে খুব জোরে, অথচ বাতাস নেই। তাহলে দুলছেন বসুমতী? কিন্তু একটু দূরে তাল গাছ স্থির। তার জমির দুপাশের ধানের ক্ষেতে ঢেউ নেই, আর কোথাও কোনো চাঞ্চল্য নেই। তাহলে কি ফুলের ক্ষেতই শুধু কাঁপে? হবেও বা। মাটি থেকে ধানের চারায় যে রস ওঠে আর ফুলের চারায় যে রস ওঠে তা নিশ্চয়ই আলাদা। জয়কেষ্ট গুটি গুটি পায়ে বাড়ি ফিরতে লাগলো। এসেছে সেই কাক ভোরে। এখন সূর্য মাথার উপরে। এখন আর জমিতে অত তদারকি লাগে না। কীটনাশক স্প্রে করে দিয়েছে। 2 দিন বৃষ্টির জন্য ভিজে আছে জমি। তবু জয়কেষ্ট এখানে এসে বসে থাকে। বসে থাকতে তার ভালো লাগে। নতুন রকম চাষ তো। বাড়ি বেশ খানিকটা দূরে। হাঁটতে হাঁটতে জয়কেষ্ট দুপাশের জমির দিকে তাকায়। আগে এইসব অনেকটাই ছিল তাদের বংশের। 2 কাকা মামলা করে অনেকখানি নিয়ে নিয়েছে। জয়কেষ্টর 3 মেয়ের বিয়ের জন্য মোট 14 বিঘে জমি বেচতে হয়েছে। এখন আছে মাত্র 5 বিঘে। তাতে সম্বৎসরের খোরাকে জোটানো কষ্টকর। একটা বড় পুকুরের ছোঁয়া নেই, মালিকানা আছে বলে কিছু টাকা পায়, চলে যায় কোনো ক্রমে। আগে জয়কেষ্ট নিজের হাতে চাষ করতো না। তারা আসলে তাঁতি। তারা কখনো হাল ধরেনি। কিন্তু এখন মিলের যুগ, কোঅপারেটিভের যুগ। একলা তাঁত বুনে কোনো সুসার নেই, পর্তা পোষায় না। তাঁতগুলো পড়ে পড়ে পড়ছিল। কিছুদিন আগে উনুনে গুঁজে দেওয়া হয়েছে। জমিও অন্যদের হাতে ফেলে রাখা যায় না। বরগাদার নাম লিখিয়ে নেবে। জয়কেষ্ট নিজেই মাঝে মাঝে হাসতে হাসতে বলে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। বাড়ির কাছাকাছি এসে জয়কেষ্ট একটা কান্নার শব্দ শুনতে পেল। তার বাড়িতেই কেউ কাঁদছে। উঠোনে জয়কেষ্টর স্ত্রী দামিনীকে ঘিরে রয়েছে 5 রমণী। দামিনী মাথা চাপড়ে চাপড়ে ডাক ছেড়ে কান্নাকাটি করছে। প্রতিবেশী পুরুষরা দাঁড়িয়ে আছে অনেক দূরে।
তারা বাড়ির মধ্যে আসবে না? এই কিছুক্ষণ আগে 10-12 জন লোক লাঠি সোঁটা বর্শা নিয়ে এসেছিল। তারা লুটপাট করেনি, শুধু সুধাময়কে জোর করে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেছে। সুধাময় তখন পড়তে বসেছিল। এই দম্পতির প্রথমেই একটা ছেলে জন্মেছিল, সে বেঁচে নেই। 3 মেয়ের পর ছোট ছেলে সুধাময়, সে কলেজে 2টো পাস দিয়েছে, আর একটা পাস বাকি। এ বংশের কেউ আগে স্কুলের 5 ক্লাসের বেশি পেরোয়নি। সুধাময় একেবারে কলেজে, তাও তার মাইনে লাগে না, জলপানি পায়। পড়ার দিকে তার এত ঝোঁক যে বই নিয়ে বসলে নাও খাওয়ার জ্ঞান থাকে না। কিন্তু তাঁতির ছেলের পেটে অত বিদ্যে সহ্য হবে কেন? উগ্রপন্থী রাজনীতিতে যোগ দিয়ে সে ইদানিং আর কলেজে যায় না। ছেলে একটা মাস্টারি চাকরি পেলেও জয়কেষ্ট বর্তে যেত। এই বয়সে তাকে আর জমির জন্য খেটে মরতে হতো না। কিন্তু শুধু নিজেদের সংসার নিয়ে চিন্তা করার সময় নেই সুধাময়ের। সারা পৃথিবীর দায়িত্ব তার ঘাড়ে চেপেছে যে। এখনকার দিনকালে এক দঙ্গল লোক মিলে যদি কোনো একটা জোয়ান ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়, তবে তার পরিণতি একটাই, খানিক বাদে মাঠের মধ্যে কিংবা খাল ধারে পাওয়া যাবে সুধাময়ের লাশ। একটা গাছের মতন চুপ করে দাঁড়িয়ে রইল জয়কেষ্ট। দামিনীর বুক ফাটা কান্নায় সে কি সান্ত্বনা দেবে? দামিনীও তো বুঝেছে, তাই এত কান্না। এখন বদলা বদলের যুগ, খুনোখুনি জল ভাত। যাদের বাপ 14 পুরুষ কোনোদিন যুদ্ধ করেনি, যাদের কোনো সাহস নেই, তারা 10-12 জন মিলে একজন নিরস্ত্র লোককে অনায়াসে মেরে ফেলে। সুধাময়ের দলের লোকেরাও নিশ্চয়ই অন্য দলের কোনো ছেলেকে বেকায়দায় খুন করেছে। সেই খুনের সময় সুধাময় উপস্থিত থাকুক বা না থাকুক, দলের তো বটে, হাতের কাছে তাকে পাওয়া গেছে। সুধাময়ের দলের ছেলেরা যখন এ খবর শুনবে, তখন তারা সুধাময়কে বাঁচাবার জন্য একটুও চেষ্টা করবে না। এখন লুকিয়ে পড়বে, মনে মনে বলবে, ঠিক আছে, সুধাকে মারুক না, তারপর আমরা একটাকে মেরে শোধ নেব। ছেলের জন্য শোক করবে কি? খিদে জয়কৃষ্ণর পেট জ্বলছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। এখন তার ভাত খাওয়ার কথা। এই বয়সে খিদে সহ্য হয় না। ছেলে মরছে বলে কি তার পেটের আগুন চুপ করে থাকবে? একটা কিছু করা দরকার ঠিকই। পার্টির নেতাদের কাছে যেতে হবে, পুলিশের কাছে যেতে হবে। কিন্তু খিদেয় দুর্বল শরীর নিয়ে জয়কেষ্ট এক পাও যে হাঁটতে পারছে না। স্ত্রীর দিকে তাকিয়ে সে মনে মনে বলল, দামিনী, ছেলের জন্য কষ্ট সহ্য করতে যদি না পারিস, তাহলে আর কি করবি? মরে যা। 53 বছর তো বাঁচলি। মায়ের কান্না শুনে খুনোখুনি বন্ধ হয় না। যারা খুন হচ্ছে এবং পরে আরও যারা খুন হবে, তাদের প্রত্যেকেরই মা আছে। রান্নাঘরে ঢুকে নিজেই সে খেতে বসে গেল। এ গ্রামে সুধাময়দের দলের কোনো ঘাঁটি নেই। লেখাপড়া জানা ছেলের কি বুদ্ধি, কাছাকাছি কোনো মুরব্বি না ধরে সে 11 মাইল দূরে কলেজ পাড়ার দলে নাম লেখাতে গেল। এ গ্রাম থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। নিজের দলের ছেলে না হলে আজকাল কোনো পার্টি মাথা ঘামায় না। এ গ্রামের নেতা নরেনবাবু, তিনি বলবেন সুধাময় খুন হয়েছে, ও তো একটা সমাজ বিরোধী। আর পুলিশ, নরেনবাবুর পার্টির ছেলে হলে পুলিশ তবু ব্যস্ত হওয়ার ভান করত। সুধাময়দের পার্টির নাম শুনলেই পুলিশ দাঁত কিড়মিড় করে। নিশ্চয়ই বলবে, যাক গেছে, একটা আপদ গেছে। সমাজবিরোধীর বাবা হিসেবে জয়কেষ্টকেই না হয় গরাদে ভরে দেয়। তবু তো যেতে হবে জয়কেষ্টকে। রোগা পাতলা চেহারা সুধাময়ের। একসঙ্গে অত লোককে আসতে দেখে সে দিশাহারা হয়ে
শূন্য গোয়াল ঘরে লুকিয়েছিল। সেখান থেকে চুলের মুঠি ধরে তাকে টেনে বার করা হয়েছে। দামিনী বাধা দিতে এসেছিল। তাকে প্রচণ্ড ধাক্কায় মাটিতে ফেলে বুকের উপর পা ধরেছিল একজন। উঠোনে ছড়িয়ে আছে দামিনীর ভাঙা কাঁচের চুড়ি, সুধাময়ের এক পাটি চটি, গেঞ্জি ছেঁড়া টুকরো, ঠোঁট থেকে গড়ানো কয়েক ফোঁটা রক্ত। এখনো কি বেঁচে আছে সুধাময়? গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো জয়কেষ্ট। অনেকের মনেই নেই যে জয়কেষ্ট একসময় জেল খেটেছিল। তার বয়স কি কম হলো? ইংরেজ আমলে সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় তার বয়স ছিল সুধাময়ের সমান। জয়কেষ্ট অবশ্য পার্টি ফাটিতে নাম লেখায়নি, কিন্তু সেই 42 সালে আবেগের একটা জোয়ার এলো। কংগ্রেসের নেতারা সবাইকে ডাক দিলেন। সবার ঘরে ঘরে গান্ধীজির ছবি। জয়কেষ্ট মিছিলের সঙ্গে গিয়েছিল আদালত ঘেরাও করতে। কি মার মেরেছিল পুলিশ! একটা দৃশ্য জয়কেষ্টর এখনো মনে আছে। এই অঞ্চলে কংগ্রেসের নেতা ছিলেন সত্যময় সেন। কি সুন্দর সৌম্য চেহারা ছিল তার, অনেকটা যেন সুভাষ বসুর মতন। সাদা খদ্দরের ধুতি পাঞ্জাবি পরা, মাথায় গান্ধী টুপি। মিছিলের একেবারে সামনে ছিলেন তিনি। পুলিশ এসে লাঠি চালালো। সত্যময় সেনের কপাল থেতলে গিয়ে রক্তে ভিজে গেল সাদা জামা। তিনি একটু বিচলিত হলেন না, হাত তুলে সবাইকে বললেন এগিয়ে যাওয়ার জন্য। জয়কেষ্ট অবশ্য মার খায়নি, তবে সত্যময় বাবুর কাছাকাছি ছিল বলে সেও ধরা পড়ে জেল খেটেছিল 2 মাস। ছাড়া পাওয়ার পর বাবার ধমক খেল। তারপর থেকে বাড়ি থেকে বেরোতো না। তারপর তো স্বাধীনতা এলো। সত্যময় বাবু তখন বাতে পঙ্গু। এখানকার কংগ্রেসের নেতা হলেন তার ভাই অঘোরনাথ। একদিন জয়কেষ্ট দেখল সত্যময় বাবুদের বাড়ির সামনে চেয়ার পেতে বসে আছে দারোগা বাবু, লুচি আর মাংস খাচ্ছেন। শিউরে উঠেছিল জয়কেষ্ট। যে পুলিশ সত্যময় বাবুকে অমনভাবে মেরেছিল, আজ তার বাড়িতেই পুলিশের এত খাতির। পুলিশরা সব গঙ্গা জলে ধোয়া, সুষ্ঠু হয়ে গেল নাকি সব? কোথায় কি? একটা বছর যায়, জয়কেষ্ট দেখতে পায় পুলিশ ঠিক সেই রকমই আছে, কিংবা আগেকার চেয়েও বেশি লোভী। জমিদার জোরদার ঠিকাদারদের কথায় উঠে বসে, গরিবদের কথা কেউ শোনে না। অঘোরনাথ বাবুও ওইসব লোকেদের সঙ্গে ওঠা বসা করেন। প্রায় তিনি থানায় যান। একবার কংগ্রেসের 2 ছেলে ডাকাতির দায়ে ধরা পড়ল। অঘোরনাথবাবু দিব্যি তাদের ছাড়িয়ে আনলেন। তারা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। সেই সময় সেই তল্লাটে এলেন জীবন ঘোষাল। তখন এখানে কেউ কমিউনিস্ট পার্টির নামও শোনেনি। জীবন ঘোষাল একাই এখানে পার্টির 3টে শাখা অফিস গড়ে তুললেন। কি পরিশ্রমীটা করতে পারতেন তিনি! কোথায় খাবেন, কোথায় ঘুমোবেন তার ঠিক নেই। গ্রামে গ্রামে ঘুরে যে কোনো চাষির বাড়ির দাওয়ায় শুয়ে থাকতেন। চাষি, মজুর, তাঁতি, জেলেদের তিনি এক কাট্টা করেছিলেন। তিনি সব সময় বলতেন, গরিবরা চিরকাল পড়ে পড়ে মার খাবে নাকি? দিন বদলাচ্ছে, বুঝলি জয়কেষ্ট? চাষি মজুররাই এরপর গভর্নমেন্ট চালাবে। একবার জ্বরে পড়ে জীবন ঘোষাল পরপর 3 রাত ছিলেন জয়কেষ্টের বাড়ি। যেমন জ্বর তেমন কাশি। ওষুধপত্র কিছু খেলেন না। অসাধারণ তার মনের জোর। জীবন ঘোষালের কথা চিন্তা করলে এখনো শ্রদ্ধায় জয়কেষ্টর মাথা নিচু হয়ে আসে। নিজস্ব বাড়ি ঘর সংসার কিছুই ছিল না তার। পুলিশের হাতে কম মার খেয়েছেন। তখন অবশ্য খুনোখুনি ছিল না। কংগ্রেসীরা নানান ছুতোয় তাকে গ্রেপ্তার করায় 3 বার জেল খাটলেন। জেল থেকে বেরিয়ে এসেই আরও বেশি উৎসাহে কাজে লেগে পড়তেন।
একবার জেল থেকে বেরিয়ে এসে দেখিয়েছিলেন পুলিশ তার ডান হাতের কনুই ছেঁচে দিয়েছিল। সেই হাত আর তুলতে পারতেন না তিনি। ভাত খাওয়া অভ্যেস করলেন বাঁ হাত দিয়ে। শেষ দিকে থাকতেন পার্টি অফিসে। টিবি রোগের কথা কাউকে জানতে দেননি। মারা গেলেন 65 সালে। তার পরের বারের ভোটেই কংগ্রেস হেরে ভূত হয়ে গেল। জীবন ঘোষাল তাঁর পার্টির সুদিন দেখে যেতে পারলেন না। পরবর্তী নেতা হলেন বীরেনবাবু, এখন নরেনবাবু। কংগ্রেস আর একবারও জিততে পারেনি। এখান থেকে প্রায় মুছেই গেছে। নরেনবাবুর সঙ্গে এখন পুলিশের খুব দহরম মহরম। দারোগারা হাত কচলিয়ে স্যার স্যার করে। নরেনবাবুর পার্টির ছেলেরা জোর জুলুম করে চাঁদা তোলে, যাকে তাকে পিটিয়ে দেয়। পুলিশ কিছু বলে না। নরেনবাবুর চেহারাটা যেন দিন দিন অঘোরনাথবাবুর মতন হয়ে যাচ্ছে। সুধাময়টা কি বোকা! সে যদি নরেনবাবুর পার্টিতে গিয়ে জুটত তাহলে কিছুদিনের মধ্যে নেতাগোছের হয়ে যেতে পারত। পয়সা কড়ির অভাব থাকতো না। তা নয়, সে গিয়ে জুটল আর এক সর্বহারার পার্টিতে। জয়কেষ্ট ফিরে এলো 7 দিন পর। সুধাময়ের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার বাঁচার সম্ভাবনাও কেউ বিশ্বাস করে না। বিভিন্ন পার্টি অফিস, স্থানীয় থানা, সদর থানা, মন্ত্রীর দালাল, এই সব জায়গায় ঠক্কর খেতে খেতে জয়কেষ্টর মন বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠল। তার বাড়িতে কেউ নেই। দরজা হা হা করছে। দামিনী খুবই অসুস্থ হয়ে পড়ায় তার বড় ভাইয়ের ছেলে সুধীর তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এখন তখন অবস্থা। বাড়ি ফাঁকা পেয়ে এর মধ্যে চোরেরা দরজা ভেঙে যা পেরেছে জিনিস নিয়ে গেছে। জয়কেষ্টের সব কিছুই গায়ে মাখল না। দামিনীকে দেখতে একবার হাসপাতালে তো যেতেই হবে, কিন্তু তার আগে সে তার ফুলের চাষ দেখে যাবে না? ওই টানেই তো বেশি করে ছুটে এসেছে। এই 7 দিন আর বৃষ্টি হয়নি, জল দেয়নি কেউ, তবু ফুটে গেছে সব কুঁড়ি। নিজের ফুলের খেতে এসে অভিভূত হয়ে গেল জয়কেষ্ট। এত ফুল সে নিজের হাতে ফুটিয়েছে। পৃথিবীটাই এখন শ্বেত শুভ্র। কি সুন্দর গন্ধ! আর বেশি ফুটে গেলে এ ফুল আর বিক্রি হবে না। বিক্রি করবার তার সময়ই বা কোথায়? কাশির দমক শুনে সে ঘুরে তাকালো। তাল গাছ দুটির ফাঁকে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ঢ্যাঙা চেহারা, কালো রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আধময়লা পাঞ্জাবি পরা। চিনতে ভুল হলো না জয়কেষ্টর। এ তো জীবন ঘোষাল। মৃত্যুর ওপারের দেশ থেকে এই দিন দুপুরে জীবন ঘোষাল কি করে ফিরে আসবে সে প্রশ্নই তার মনে জাগল না। এইভাবে জীবন ঘোষালকে কতবার দেখেছে। জয়কেষ্ট জিজ্ঞেস করল, কেমন আছো জীবনদা? জীবন ঘোষাল কোনো দিন নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা পছন্দ করতেন না। আজও এই প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, ছেলেটাকে খুঁজে পেলি না তো? পাবি না। এখন ধরে নিয়ে গেলে আর ছাড়ে না, আধমরাও করে না, একেবারে জানে মেরে দেয়। বুকে গুলি করার পরেও ছুরি দিয়ে পেট ফাঁসায়, নদীতে ফেলে দেয়, লাশও পাওয়া যায় না। 7 দিনের মধ্যে এই প্রথম 2 ফোঁটা জল গড়িয়ে এলো জয়কেষ্টর চোখ দিয়ে। এই কদিন অন্যদের কথা ঠিক সে বিশ্বাস করেনি, কিন্তু জীবন ঘোষালের কথা অবিশ্বাস করা যায় না। সুধাময় আর নেই। একটুক্ষণ জীবন ঘোষালের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর সে পটাপট করে কিছু ফুল ছিঁড়ল।
তারপর এগিয়ে গিয়ে বলল, জীবনদা, তোমার মতো খাঁটি মানুষ আমি আর দেখিনি। তুমি মরার পর তোমার পায়ে আমি ফুল দিতে পারিনি। জীবন ঘোষাল বললেন, দূর বোকা, ফুল দিয়ে কি হবে? তুই মরলে কে তোকে ফুল দেবে? কেউ না। ও, তুই নিজেই তো ফুলের চাষ করেছিস। তাহলে এক কাজ কর জয়কেষ্ট, তুই এখানেই মরে যা। আর বেঁচে থেকে কি করবি? তোর ছেলেটা গেছে, বউটারও কোনো আশা নেই, আর কে আছে তোর? তোদের মতন মানুষদের দিন শেষ হয়ে যাচ্ছে। ছুরি, ছোরা, বন্দুক, বোমা, আর কি লড়তে পারবি এসব নিয়ে? আর যদি না পারিস। জীবন ঘোষাল অদৃশ্য হয়ে যাওয়ার পর জয়কেষ্ট শুয়ে পড়ল তার জমিতে। জীবনদার ঠিক সময়ে এসে ঠিক কথাটা বলে গেছেন। অন্য জায়গায় তার মৃত্যু হলে কে তাকে ফুল দিত? এই তো কি সুন্দর, কি শান্তি, তার নিজের হাতে তৈরি করা ফুল। জয়কেষ্ট টের পেল তলায় মাটি কাঁপছে।